আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো আমার পরিচয় মুসাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। এই পাঠ শেষে তোমরা অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যোজ্যতা ব্যাখ্যা করতে পারবে, অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন ব্যাখ্যা করতে পারবে, অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি এবং কেন এরা এরূপ নামকরণ করা হয়েছে আমরা আলোচনা করব। অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল মৌলের দ্বি-ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আয়রন একটি অবস্থান্তর মৌল। তবে দ্বি-ব্লক মৌল আগে বলা দরকার ছিল, এটা হলো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। পর্যায় সারণীতে তোমরা দেখবা বি উপস্তরের যে সকল মৌলসমূহ আছে এবং গ্রুপ 8 এর মৌলসমূহ ডি ব্লকের অন্তর্ভুক্ত। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10 পর্যন্ত 10টা স্তরে ইলেকট্রন থাকতে পারে এবং ns 1 থেকে 2 পর্যন্ত। এবং ডি ব্লক মৌলগুলো এরা সবাই ধাতু। অবস্থান্তর মৌল ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত, বাট তো এখানে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, তার মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তো এখানে তোমরা एग्जांपल গুলো খেয়াল করে বুঝতে পারবা। আংশিক পূর্ণ ডি অরবিটাল যুক্ত আয়ন সৃষ্টিকারী ধাতু সমূহকে অবস্থান্তর ধাতু বলা হয়। আংশিক পূর্ণ, তাই না? এর পরে নামকরণের একটা সার্থকতা রয়েছে। এখানে একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, তুমি এইটুকু বুঝলে বাকিটা ক্লিয়ার হবে। অবস্থান্তর শব্দের অর্থ হচ্ছে অবস্থান পরিবর্তনশীলতা। গ্রুপ 1 এ গ্রুপ 2 এ ধাতু সমূহ অর্থাৎ এস ব্লক যেগুলো সেগুলো জারণ অবস্থা কি স্থির। গ্রুপ 1 এ জারণ মান +1, গ্রুপ 2 এ জারণ মান +2। ডি ব্লক মুক্ত অবস্থান্তর ধাতু জারণ অবস্থা বিভিন্ন বিক্রিয়ার কারণে স্থির থাকেন, বরং সেরা কি হয় পরিবর্তনশীল হয়ে যায়। জারণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে তাদের বর্ণেরও পরিবর্তন ঘটে, কালার পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে যায়। এই পরিবর্তনের মূলে রয়েছে কি ডি অরবিটাল সমূহের ইলেকট্রনের শক্তির ন্যূনতম পার্থক্য। তো এক্ষেত্রে তোমাদের আয়রন, আমরা জানি আয়রন দুটি যোজ্যতা প্রদর্শন করতে পারে, +2 +3, ফেরাস এবং ফেরিক। তো ফেরাস যখন হবে দুইটা ইলেকট্রন ঘাটতি থাকবে, 2+ হবে, ফেরিক হলে 3টা, 3+, একই 3+। এক্ষেত্রে আয়রন 26 যেটাতে ইলেকট্রন বিন্যাস ছিল, এক্ষেত্রে যখন ফেরাস 2 হবে তখন এটা 3d6 3p6 3d6 হবে, অর্থাৎ 24 আয়রনের 24 আংশিক পূর্ণ ডি অরবিটাল যুক্ত অবস্থান্তর আয়ন হয়, ধাতুর আয়নে পরিণত হয়। লক্ষ্য করো তোমরা, ফেরিক আয়ন যখন আসবে ঠিক আরেকটি ইলেকট্রন সে কোথা থেকে যাবে, ডি অরবিটাল থেকেই যাবে। এক্ষেত্রে 3d5 অর্ধপূর্ণ অরবিটাল হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমরা ফেরাস আয়নের যৌগের বর্ণ সবুজ, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরাস সালফেট এবং 7 অণু ফানি। ফেরিক আয়ন যখন হবে তখন এর বর্ণটা হবে বাদামি রঙের।
ফেরিক হাইড্রোক্সাইড যেমন ফেরিক ক্লোরাইড এর সাথে 6 অণু পানি যুক্ত থাকে। জারণ মানের পরিবর্তনের সাথে এদের যৌগের বা আয়নের বর্ণের পরিবর্তন নিম্নে দেখানো হলো। আরেকটা বিক্রিয়া এক্সাম্পলের মাধ্যমে দেখানো হলো। ফেরাস আয়ন ছিল, সে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড হ্যাঁ লবণ তৈরি করবে। তখন তার বর্ণটা আগে ছিল সবুজ ফেরাসে, তখন ফেরিক হলো, সেটি হলুদ বর্ণ ধারণ করলো। মূলত তাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের ইলেকট্রনের যে তারতম্য, সে কারণে জারণ অবস্থাটা কি হয়, পরিবর্তনশীল, +2 +3 হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা 3D ব্লক মৌলের পরমাণুর ও তাদের বিভিন্ন আয়নের ইলেকট্রন বিন্যাস এই স্লাইডে তোমাদের জন্য নিয়ে আসলাম। এখানে আমরা জানি স্ক্যান্ডিয়াম 21 থেকে কপার পর্যন্ত যেগুলি ইলেকট্রন বিন্যাস আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, খাতায় লিখে দেখবা কিভাবে ইলেকট্রন বিন্যাস গুলো আয়ত্ত আসবে, তাহলে তোমরা ডি অরবিটাল গুলো চিহ্নিত করতে পারবে এবং অবস্থান্তর ধাতু, অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের ভালো ধারণা হবে। তো এই অবস্থান্তর মৌলগুলো কিন্তু জটিল যৌগ ও রঙিন যৌগ গঠন করে এবং এদের প্রভাবন ক্ষমতাও আছে। এবং কিছু প্রশ্ন আসে তোমাদের, যেমন মনে করো ক্রোমিয়াম অবস্থান্তর মৌল কেন, তখন অবশ্যই তোমার ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে। তো আগে আমরা সংজ্ঞা লিখবো যে সকল মৌল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটালে আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। ক্রোমিয়ামের কথা বললাম, ক্রোমিয়ামের 24। তো এক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে 3d5 4s1। এখানে ডি তে 4টা, এর পরিবর্তে অধিকতর স্থায়ী হওয়ার জন্য পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় আমরা বলেছিলাম যে অরবিটাল গুলো স্থায়ী হয়। D5 এ পরিণত হয়েছে এবং 4s1 চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আসছে। তো ঠিক এভাবে তোমরা স্ক্যান্ডিয়াম 21 যদি পারো 1s2 2s2 2p6, প্রথমে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 10টি, 8টি, মোট 10টি, 3s2 3p6 18টি, তারপর 3d1 19, 4s2 এভাবে ইলেকট্রন বিন্যাস গুলো করবে। এবং এখানে যে আয়নগুলো তৈরি হলো, স্ক্যান্ডিয়াম 3+ আয়ন, টিটেনিয়াম 3+ আয়ন, ভ্যানাডিয়াম 2+, 3+, 4+ কিভাবে আসে, এগুলো আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এখানে দেওয়া হলো, তোমরা লিখবে, বুঝতে চেষ্টা করবে। এবারে ম্যাঙ্গানিজ। ক্রোমিয়ামও আমরা দেখলাম যে 3, 5, 6 এরকম ইলেকট্রন জার্মান দেখানো হলো। ম্যাঙ্গানিজের বেলায় 25 ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এবং এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2 এভাবে দুটি ইলেকট্রন ত্যাগ করলে ম্যাঙ্গানিজ 2+ হবে, 4টা ত্যাগ করলে ম্যাঙ্গানিজ 4+ হবে। এভাবে এদের জারণ মান দেখানো হলো। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা খেয়াল করো যে সালফার হেক্সাক্লোরাইড যৌগ গঠন করে, কিন্তু অক্সিজেন অক্টাক্লোরাইড গঠন করে না কেন? OF8 হবে। তো আগে আমরা বলতে চাই যে অক্সিজেন এবং সালফার কোন গ্রুপের মৌল? গ্রুপ 6 এর মৌল। উভয়ের যোজ্যতা স্তরে 2টি করে বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু অক্সিজেনের যোজ্যতা স্তরে স্তরটা হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড স্তর, এখানে কোনো কি নেই, ডি অরবিটাল থাকে না। কোথায় থাকে না? অক্সিজেনের যে সর্বশেষ শক্তি স্তর, সেখানে কোনো ডি অরবিটাল থাকে না। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কি হবে। কিন্তু সালফারের যোজ্যতা স্তরে কোথায়? তৃতীয় শক্তি স্তরে। এখানে খালি 3d যে অরবিটাল আছে,
3d অরবিটাল বিদ্যমান আছে, তাই উত্তেজিত অবস্থায় সালফারের পরমাণু এর যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো আছে তৃতীয় শক্তি স্তরে 3s2 3px2 তারা কি করবে, অরবিটাল গুলো ভেঙে অযুগ্ম অবস্থার জন্য বিজোড় অবস্থায় আনানোর জন্য 3px 3py 3pz, হ্যাঁ এরকম হয়ে 3pxy 3pyz মোট আমাদের কয়টি লাগবে ইলেকট্রন, 6টি অযুগ্ম ইলেকট্রন, হ্যাঁ বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারে। ঠিক তখনই অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যেটা ফ্লোরিন ও উদ্দীপিত সালফার পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন, কি বন্ধন হবে, সমযোজী শেয়ারের মাধ্যমে দুজনে সমান সমান ভাবে অংশগ্রহণ করবে, তখন অষ্টক সম্প্রসারণের মাধ্যমে সালফার হেক্সাক্লোরাইড অণু গঠিত হয়। কিন্তু অক্সিজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে 3d অরবিটাল থাকে না, এই কারণে এরা অষ্টক সম্প্রসারণ এর মধ্যে সম্ভব নয়। তার মানে এটা দ্বিতীয় লেভেলে আছে, 3d অরবিটাল ওখানে নেই, এই কারণে ওরা এরকম অযুগ্ম বিজোড় অবস্থা ইলেকট্রন আনতে পারে না। তার মানে অক্সিজেন হেক্সাক্লোরাইড গঠন সম্ভব নয়। তার মানে আমার প্রশ্ন যেটা ছিল OF6 হবে, ঠিক আছে। তো এই এভাবে তোমাদের এই প্রশ্নটা ভালোভাবে আয়ত্ত করবা, হ্যাঁ তাহলে তোমরা কি ডি অরবিটাল কয়টা থাকতে পারে এগুলো আমরা বুঝতে পারলাম। এবারে অবস্থান্তর মৌলসমূহের পরিবর্তনশীল যে জারণ অবস্থা আছে সে সম্পর্কে কিছু বলবো। তোমরা পাঠ্য বইতে দেখবে জারণ অবস্থা মানে হচ্ছে আয়নিক যৌগ গঠনকালে অবস্থান্তর ধাতব পরমাণু যতটি ইলেকট্রন ত্যাগ করে, সে কি করবে, যতটি ইলেকট্রন ত্যাগ করবে, অথবা অক্সো আয়ন গঠনকালে সমযোজী বন্ধনে যতটি ইলেকট্রন শেয়ার করে, পরে ওই ইলেকট্রন সংখ্যার বিপরীতে সৃষ্ট যে চার্জ সংখ্যা তৈরি হবে, ধনাত্মক চার্জ সংখ্যা, সেটাই হলো জারণ অবস্থা। তো 3D ব্লক যে মৌলগুলো আছে ইলেকট্রন বিন্যাস আবার বলি, আর্গন 3D 1 থেকে 10, 4s 1 থেকে 2 পর্যন্ত হতে পারে। এসব ধাতুর 4s অরবিটালের ইলেকট্রন কোথায় আছে, সর্বশেষ শক্তি স্তর 4th লেভেলে আছে, এখান থেকে দুটি ইলেকট্রন অপসারণের পরে পরবর্তী 3d অরবিটালের ইলেকট্রনও অপসারিত হয়ে আয়নিক বন্ধন অথবা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন যুগল শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। তো লক্ষ্য করো 3d ও 4s অরবিটালের শক্তির পার্থক্য 3s ও 3p অরবিটালের শক্তির পার্থক্যের তুলনায় অনেক কম, তাই অবস্থান ধাতুসমূহ কি করে পরিবর্তনশীল জারণ অবস্থা সহকারে বিভিন্ন যৌগ গঠন করতে পারে। ক্রোমিয়াম এর বিভিন্ন যৌগ দেওয়া হলো CrCl2 CrCl3 ক্রোমিল ক্লোরাইড ক্রোমিক ক্লোরাইড পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ক্রোমেট Cr2O7, এখানে জারণ অবস্থা +6 পর্যন্ত দেখানো হলো। ম্যাঙ্গানিজ ক্লোরাইড ম্যাঙ্গানিজ অক্সাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট +7 পর্যন্ত জারণ অবস্থা, এবং আয়রনের বিভিন্ন অক্সাইড ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইড, এক্ষেত্রে আয়রনের জারণ অবস্থা +2 এবং +3, এটা আমরা লাস্টে দেখানো হলো। এবার দেখো 3D ব্লক মৌলসমূহ কর্তৃক প্রদর্শিত জারণ অবস্থা একটা সারণী আছে, চার্ট আছে, তো চার্ট থেকে তোমরা যেগুলো স্থায়ী জারণ আছে সেগুলো মোটা হরফ দ্বারা বোঝানো হলো, এবং খুব কম সংখ্যক যৌগ প্রদর্শিত জারণ অবস্থা প্রথম বন্ধনীর মাধ্যমে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে দেখো স্ক্যান্ডিয়াম টিটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, এবং জিঙ্কের 3d10 এবং কপারও 3d10 4s1 4s2, তার মানে হচ্ছে এদের জারণ অবস্থা +2
+3। এক্ষেত্রে সর্বোচ্চ যেটা +7 ম্যাঙ্গানিজে হতে পারে জারণ অবস্থা, ডি ব্লক মৌলের জারণ অবস্থা এক এক করে বাড়ে, 2 3 4 5 এভাবে। কিন্তু ফ্রি ব্লক যেগুলো সেই মৌলের জারণ অবস্থা 2 একক করে বাড়ে, এটা খেয়াল করবা। একে নিষ্ক্রিয় যুগল ফলাফল বলা হয়। ফসফরাস ফ্রি ব্লকের জারণ অবস্থা +3 +5, কিন্তু আয়রন এর এক করে বাড়ে, তার মানে হচ্ছে +2 +3। তোমরা এই চারটা ভালো করে খেয়াল করলে জারণ অবস্থাগুলো শিখতে পারবা। আমরা জারণ বিজারণ যখন অধ্যায় করব তখন ওখানে জারণ মান নির্ণয় করতে হয়, ওখানে বের করে জারক বিজারক ওগুলো আমাদের নির্ণয় করতে হয়। তো এখন আমরা অবস্থান্তর মৌল সমূহের জটিল আয়ন বা রঙিন যৌগ কিভাবে গঠন করে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হলো। প্রথমটা হচ্ছে টেট্রাএমি কপার 2 আয়ন, হেক্সা সায়ানোফেরেট আয়ন, টেট্রা কার্বনিল নিকেল আয়ন, NiCO4। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক জটিল যৌগের মধ্যে মাঝখানে থাকে একজন কেন্দ্রীয় মৌল, সেটাই হচ্ছে তোমার লিগ্যান্ড, সেটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন। এর অবস্থান্তর মৌলের মধ্যে পড়ে। জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ গঠনকালে অবস্থান্তর মৌলসমূহ যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় সেটা এখন তোমাদের বুঝতে চেষ্টা করবা তোমরা। অবস্থান্তর ধাতু জটিল যৌগ গঠন করে কেন? জটিল যৌগে আমরা জানি দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়ন, যেটা আমরা বললাম কিউপ্রাস আয়ন, ফেরাস আয়ন, নিকেল, আর যেগুলো এসে যুক্ত থাকে তার সাথে এগুলো হচ্ছে লিগ্যান্ড। সাধারণত অবস্থান্তর ধাতব পরমাণু আয়নই কেন্দ্রে থাকে, আর ঋণাত্মক আয়ন বা ইলেকট্রন সমৃদ্ধ নিরপেক্ষ যেগুলো সেগুলো লিগ্যান্ড হিসেবে উপস্থিত থাকে। তো এক্ষেত্রে বলা হচ্ছে অবস্থান্তর ধাতব পরমাণু এর যদি সে আয়ন হয় খালি অরবিটালের সাথে অপর কোন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যার সাথে লোন পেয়ার আছে সেই সকল আয়ন, যেমন সায়ানাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে একজোড়া মুক্ত জোড় আছে, এগুলো কি করবে? সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল কাঠামোর আয়ন বা জটিল আয়ন গঠন করে। এখানে সন্নিবেশ বন্ধনটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, উল্টা তীর চিহ্ন দেখছো, দাতা থেকে গ্রহিতা পর্যন্ত। এই জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যে আছে যুগল প্রদান করে পরমাণু, সেটা আয়ন হতে পারে যৌগ আয়ন, কোনকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড গুলো হলো অ্যামোনিয়া মুক্ত জোড়, লোন পেয়ার, পানির অক্সিজেনের 2 জোড় মুক্ত জোড় ইলেকট্রন আছে, সায়ানাইড আয়ন, ক্লোরাইড আয়ন, Cl-, এগুলো হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করবে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল গ্রহণকারী ধাতব পরমাণু আয়ন এর খালি ডি অরবিটালে পরবর্তী খালি এস বা ফি অথবা ডি এর সংকর অরবিটাল ইলেকট্রন যুগলকে কি করে গ্রহণ করে, তখনই সন্নিবেশ বন্ধন গঠন করে থাকে। চতুর্থ যে পর্যায়, এই চতুর্থ পর্যায়ের অবস্থান্তর ধাতুর খালি যে ডি অরবিটাল 3d, 4s, 4p, 4d অরবিটাল সমূহ লিগ্যান্ডে প্রদত্ত ইলেকট্রন যুগল সমূহ বন্ধন গঠনকালে বিভিন্ন প্রকার সংকরণ ঘটায়। তো আমরা এই সংকরণগুলো এখানে দেওয়া নাই, তোমরা ডিটেলস শিখতে হবে, তোমাদের জন্য পাঠ্য বই দেখে চর্চা করতে হবে। এক্ষেত্রে অ্যামোনিয়া দেখা যাচ্ছে যে প্রথমটাতে টেট্রাএমিন 4টা অ্যামোনিয়া, এরা নিঃসঙ্গ ইলেকট্রন এক জোড়া এবং এটা পরসম অণু, এর সাথে কিউ প্লাস আয়নের সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয়ে টেট্রাএমিন কিউ প্লাস আয়ন নামক ধনাত্মক জটিল আয়ন গঠন করে থাকে। আবার আরেকটা দ্বিতীয় এক্সাম্পলটা দেখো,
এক্ষেত্রে সায়ানাডায়ন 6টি, প্যারাসায়ানিনের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর জটিল আয়নকে সৃষ্টি করেছে। FeCN6 সায়ানাইডের -6 আর আয়রনের +2 দুটো মিলে 4- চার্জটা তৈরি হয়েছে। তো হেক্সা সায়ানোফেরেট আয়ন গঠন করে এবং এই জোড় আয়রনের জার্মান আমরা ব্রেকেটে রাখবো। তো এক্ষেত্রে জটিল আয়নের নামকরণ আছে, সেটাও শিখে নিতে হবে, তাহলে তোমরা নামটা বুঝতে চেষ্টা করতে পারবো। এক্ষেত্রে নিকেলের ক্ষেত্রে 4টা চার্জবিহীন কার্বনিল আয়ন লিগ্যান্ড সহ যৌগ গঠন করে প্রশম নিকেল কার্বনিল NiCO4 গঠন করতে পারে। জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা ও পরমাণু বা আয়নের সন্নিবেশ সংখ্যা আমাদের জটিল যৌগের গঠন ক্ষেত্রে কাজ করে। তো শিক্ষার্থীরা, তোমরা যেটুকু শিখেছ সেগুলো বাসায় ভালোভাবে আয়ত্ত করবে। এক্ষেত্রে জারণ সংখ্যা ও পরমাণু আয়নের সন্নিবেশ সংখ্যা নামক একটা মান আছে, তোমরা এগুলো নির্ণয় করতে হবে। যেমন নিকেলের 4 হবে কিভাবে, আয়রন 4 কিভাবে হলো, কপারের বেলা 2+ কিভাবে হলো, এগুলো আমরা ক্যালকুলেশন করে শিখতে পারবো। তো এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা কিভাবে নির্ণয় করা হয়, জটিল যৌগ বা জটিল আয়ন থেকে লিগ্যান্ডগুলো একসাথে তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহ কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন থেকে সরে যাওয়ার পর ওই ধাতব পরমাণু বা আয়নের যে চার্জ বর্তমান থাকে ওই সংখ্যাটা হলো জারণ সংখ্যা, ধাতুটির জারণ সংখ্যা। একটা এক্সাম্পলটা দেখো, প্রথমটাই টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন। এক্ষেত্রে অ্যামোনিয়া তো চার্জবিহীন লিগ্যান্ড অণু, এতে সরে গেলে 4টা কপার 2+ আয়ন থাকে, এতে 2টি ধনাত্মক চার্জ পাওয়া যায়। তাই এই জটিল আয়নে কেন্দ্রীয় ধাতব আয়নে কপারের জার্মান হলো +2। এভাবে হেক্সাসায়ানো যেটা আছে ফেরেট আয়নের ক্ষেত্রেও জার্মান +2। তো এগুলো আমাদের কিভাবে ধাতব পরমাণু সন্নিবেশ সংখ্যা কি, এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো জটিল যৌগের যে আকৃতিগুলো আছে এগুলো আমাদের sp2d অরবিটালের মাধ্যমে কিভাবে গঠিত হয়েছে আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা বাসায় দেখে নিবে, পড়াশোনা চালিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।